ইরাক যুদ্ধের সময়ের আঘাতগুলো সেগুলোর চিকিৎসা এগুলো নিয়ে আজ আমরা একটু গভীরভাবে জানার চেষ্টা করব। হ্যাঁ, বিষয়টা বেশ গুরুত্বপূর্ণ। আমাদের কাছে একজন অর্থোপেডিক সার্জনের অভিজ্ঞতা আর কিছু রিপোর্ট আছে যিনি যুদ্ধক্ষেত্রে কাজ করেছেন। তো আমরা দেখব হাড় ভাঙার জটিলতা, বিস্ফোরণের আঘাত ব্লাস্ট ইনজুরি, আর ওই যে গণহতাহত পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটা। ঠিক, চলুন তাহলে শুরু করি এই বিস্ফোরণের আঘাত বা ব্লাস্ট ইনজুরি দিয়ে। এটা সাধারণ আঘাতের চেয়ে কতটা আলাদা? কেন এটা পুরো শরীরকে এমনভাবে প্রভাবিত করে? আচ্ছা, প্রথমে হাড় ভাঙার কথায় আসি। যুদ্ধক্ষেত্রে বিশেষ করে ওই যে আইইডি বিস্ফোরণ, হ্যাঁ, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, হ্যাঁ, ওতে হাড় ভাঙাটা তো খুব ভয়ঙ্কর হতে পারে, তাই না? অবশ্যই। অনেক সময় দেখা যায় হাড়ের একটা বড় অংশ হয়তো উধাও। উধাও বলেন কি? হ্যাঁ, আর তার সাথে চারপাশের যে নরম টিস্যু মাংসপেশি, চামড়া, সেগুলোরও বিরাট ক্ষতি হয়। ও, এটা তো তাহলে সাধারণ ফ্র্যাকচারের মতো নয় একদমই। না না, একেবারেই না, অন্য মাত্রার চ্যালেঞ্জ। তাহলে এর চিকিৎসা সাধারণ প্লাস্টার বা রডে কাজ হয়? প্রায়শই না। তখন ধরুন বোন গ্রাফটিং করতে হয়, অন্য জায়গা থেকে হাড় এনে জোড়া দেওয়া। আচ্ছা। অথবা বোন ট্রান্সপোর্ট বলে একটা পদ্ধতি আছে, ধীরে ধীরে নতুন হাড় তৈরি করা হয়। বেশ জটিল আর সময় সাপেক্ষ। বুঝলাম। আর দেখুন, আঘাতের ধরনেও বিরাট তফাৎ আছে। যেমন ধরুন কেউ বেসবল ব্যাট দিয়ে মারল, আঘাতটা যেখানে লাগবে ক্ষতিটা মূলত সেখানেই। হ্যাঁ, সে তো ঠিক। কিন্তু বিস্ফোরণের আঘাত, এই যে ব্লাস্ট ইনজুরি, এটা একদম অন্য জিনিস। কিভাবে? এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো প্রাইমারি ব্লাস্ট ওয়েভ। বিস্ফোরণের পর প্রথম যে ধাক্কাটা আসে, হ্যাঁ, সেটা বাতাসের মধ্যে দিয়ে শব্দের চেয়েও দ্রুত গতিতে এসে শরীরে লাগে। ওহ বাবা! আর এই হঠাৎ প্রচণ্ড চাপটা আমাদের শরীরের ভিতরে যেখানে বাতাস থাকে, যেমন ধরুন ফুসফুস বা পেটের ভেতরের অংশ অন্ত্র, সেগুলোর মারাত্মক ক্ষতি করতে পারে। ফেটে যেতে পারে, রক্তক্ষরণ হতে পারে। কিন্তু বাইরে থেকে হয়তো কিছুই বোঝা গেল না। ঠিক তাই, এটাই সবচেয়ে ভয়ের। ত্বকে হয়তো কোনো আচরণও নেই, কিন্তু ভেতরে মারাত্মক ইনজুরি হয়ে গেছে। তাই এটা নির্ণয় করাও কঠিন। তার বিস্ফোরণের ধাক্কায় এখানেই শেষ নয়, আরও কিছু আছে। অবশ্যই, এটাকে বলতে পারেন মাল্টিফেজ ইনজুরি, কয়েক ধাপে আঘাত আসে। আচ্ছা। প্রাইমারি ওয়েভের পর আসে সেকেন্ডারি ইনজুরি। এটা হলো বিস্ফোরণের ফলে ছিটকে আসা জিনিস থেকে, ওই শ্রাপনেল, কাচের টুকরো, এইসব। একদম, বোমার খোলসের অংশ, কাঠ, লোহা, যা কিছু আশেপাশে থাকে সেগুলো ছিটকে এসে শরীরে লাগে। এরপর আসে টার্শিয়ারি ইনজুরি। বিস্ফোরণের ধাক্কায় মানুষটা হয়তো ছিটকে গিয়ে দূরে কোনো শক্ত জিনিসে আছড়ে পড়ল, দেয়ালে বা মাটিতে। ও, আমরা একটা ছবি দেখেছিলাম না, ফালুজার এক মেরিন সেনার, কাঁধ আর বাহুতে বিশাল ক্ষত। হ্যাঁ, ওটা সম্ভবত সেকেন্ডারি আর টার্শিয়ারি আঘাতের একটা ভয়ঙ্কর মিশ্রণ ছিল। আর চতুর্থ ধাপও আছে। হ্যাঁ, কোয়াটারনারি ইনজুরি। এর মধ্যে পড়ে ধরুন পুড়ে যাওয়া, গরম ধোয়া বা বিষাক্ত গ্যাস শ্বাসের সাথে নেওয়া। অথবা হয়তো আগে থেকে কোনো অসুখ ছিল, ধরুন অ্যাজমা বা হার্টের সমস্যা, সেটা হঠাৎ মারাত্মক আকার নিল। তার একটা বিস্ফোরণ একই সাথে অনেকগুলো বিপদ ডেকে আনতে পারে। ঠিক তাই। আর এর সাথে যখন যোগ হয় গণহতাহত পরিস্থিতি, ম্যাস ক্যাজুয়ালিটি, হ্যাঁ, একসাথে অনেক আহত সেনা, তখন পরিস্থিতি হয়ে ওঠে আরও জটিল। সীমিত ডাক্তার, নার্স, রক্ত, সরঞ্জাম, কাকে বাঁচানো হবে কাকে নয়, এই সিদ্ধান্ত নেওয়া। হ্যাঁ, এখানেই আসে ট্রিয়ার্স, অগ্রাধিকার নির্ণয়। আর এখানে কিছু সিদ্ধান্ত নিতে হয় যা যা ভাবা যায় না। যেমন ধরুন এক্সপেক্টেন্ট ক্যাটেগরি, যাদের আঘাত এতটাই গুরুতর যে চিকিৎসা করলেও বাঁচার আশা প্রায় নেই। সীমিত সম্পদ দিয়ে কমজনকে বাঁচানোর জন্য খুব কষ্টকর হলেও তাদের চিকিৎসা অগ্রাধিকার কম দিতে হয়। এটা একটা কঠিন নৈতিক বাস্তবতা, যুদ্ধের মাঠের বাস্তবতা। একদম। আর এর সাথে যোগ করুন সংক্রমণের ভয়, ইনফেকশন। হ্যাঁ, বিশেষ করে অ্যাসিনিটোব্যাক্টার বাউমানি নামের একটা ব্যাকটেরিয়া। সেটা কি? এটা ইরাক, আফগানিস্তানের ধুলাবালিতে, মাটিতে থাকে আর মারাত্মক ক্ষতে খুব সহজে ইনফেকশন করে। আর এর চিকিৎসা? সেটাই সমস্যা। এটা অনেক অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধেই রেজিস্ট্যান্ট, সহজে মরে না। সর্বনাশ! তাহলে এই রকম পরিস্থিতিতে সে
এক্সটার্নাল ফিক্সেটরের ভূমিকা, মানে বাইরের ফ্রেম। ও হ্যাঁ, দেখেছি ছবিতে, বাইরে থেকে স্ক্রু দিয়ে লাগানো থাকে। ঠিক, যখন হাড় খুব বেশি ভেঙে যায় বা নরম টিস্যুর ক্ষতি অনেক বেশি থাকে, তখন ভেতরে প্লেট বা রড দেওয়া যায় না। আচ্ছা। তখন এই বাইরের ফ্রেম দিয়ে ভাঙা হাড়গুলোকে একরকম ধরে রাখা হয়, স্থিতিশীল করা হয়। এর সুবিধা কি? বড় সুবিধে হলো ক্ষতস্থানটা খোলা থাকে, ফলে সেটা পরিষ্কার করা সহজ হয়, মরা টিস্যু বাদ দেওয়া যায়, মানে ডিব্রাইটমেন্ট, ইনফেকশন কন্ট্রোল করা যায়। এটা খুব গুরুত্বপূর্ণ নিশ্চয়ই। হ্যাঁ, এটা একটা অস্থায়ী কিন্তু জীবনরক্ষাকারী ব্যবস্থা। রোগীকে স্থিতিশীল করে পরবর্তী চিকিৎসার জন্য পাঠানোর সুযোগ করে দেয়, যেমন জার্মানির ল্যান্ডস্টুল মেডিকেল সেন্টারে পাঠানো হতো। আচ্ছা, যেখানে আরও ভালো চিকিৎসার ব্যবস্থা ছিল। একদম অত্যাধুনিক ব্যবস্থা। তাহলে সব মিলিয়ে মূল ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? যুদ্ধক্ষেত্রের আঘাত মানে শুধু গুলি বা ভাঙা হাড় নয়। না, এর সাথে জড়িয়ে আছে বিস্ফোরণের জটিল ফিজিক্স, অনেক রকমের আঘাত একসাথে, মারাত্মক ইনফেকশন, আর ওই কঠিন নৈতিক সিদ্ধান্তগুলো। ঠিক। এই আলোচনা থেকে এটা বেশ পরিষ্কার যে যুদ্ধকালীন পরিস্থিতিতে ডাক্তারদের বা চিকিৎসা বিজ্ঞানকে কি অসম্ভব সব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। হ্যাঁ, আর সেই পরিস্থিতিতে তারা কিভাবে নিজেদের জ্ঞান পদ্ধতি প্রতিনিয়ত উন্নত করে চলেছেন, সেটাও ভাবার মতো। একদম। শেষে একটা প্রশ্ন মনে আসছে, যারা এইরকম ভয়ঙ্কর আঘাত থেকে বেঁচে ফেরেন, তাদের তো শুধু শারীরিক নয়, মানসিক আঘাতও থাকে। অবশ্যই, দীর্ঘমেয়াদী প্রভাব থাকে। তো তাদের সম্পূর্ণ পুনর্বাসনের জন্য, মানে শারীরিক, মানসিক, সামাজিক সব দিক থেকে আমাদের সমাজ বা স্বাস্থ্য ব্যবস্থার আর কি করার আছে বলে মনে হয়, এটা হয়তো আমাদের সবারই একটু ভাবা দরকার।